নমস্কার, সংবাদ পড়ছি চন্দ্রিমা সরকার। আজকের বিশেষ খবর হলো লোকসভায় ধ্বনি ভোটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল পাস। দক্ষিণ জেলায় ৩৫টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। শিল্প ও বাণিজ্য মন্ত্রীর পৌরোহিত্যে ধর্মনগরে জেলা স্তরের পর্যালোচনা বৈঠক। গোমতী জেলা হাসপাতালে যুক্ত হলো আরও ৩টি নতুন ইউনিট। আগামীকাল থেকে শুরু হচ্ছে গৃহ গণনা। এবারে বিস্তারিত সংবাদ। আজ বিরোধী সদস্যদের হৈ হট্টগোলের জন্য সংসদের উভয় কক্ষ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এই বাধা বিপত্তির মধ্যে লোকসভায় ধ্বনি ভোটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল পাশ করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিলটি উত্থাপন করেন, যা সংসদে অবিরাম স্লোগানের মধ্যে পাশ হয়। সংশোধিত বিধান অনুযায়ী কোনো জন্ম বা মৃত্যুর ঘটনা ঘটার 1 বছরের কম কিন্তু 2 বছরের মধ্যে যদি তা নথিভুক্ত করা হয় তবে নিবন্ধনের জন্য জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদনের প্রয়োজন হবে। এই পরিবর্তনগুলোর লক্ষ্য হল জন্ম ও মৃত্যুর সময়মতো নিবন্ধনকে উৎসাহিত করা। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, সংসদ বিতর্ক ও আইন প্রণয়নের জন্যই তৈরি হয়েছে। রাজ্যসভাতেও বারবার বাধা সৃষ্টি হওয়ায় চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আগামী 3 আগস্ট পর্যন্ত অধিবেশন মুলতবি করেন। উচ্চকক্ষে স্লোগান চলতে থাকায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সংসদ আলোচনা ও বিতর্কের মাধ্যমেই পরিচালিত হওয়া উচিত। बिना चर्चा के बिल पारित क्यों किया, ये नहीं कहना चाहिए। हमने बार बार कहा कि चर्चा के लिए आप लोग सब इस हाउस में आइए और जनता ने हमको जनता का बात रखने के लिए इस सदन में भेजा है। मैं कांग्रेस के सारा साथियों से भी बार बार गुहार लगाया कि महत्वपूर्ण बिल पे चर्चा होना चाहिए, लेकिन अफसोस की बात है कि इतना महत्वपूर्ण रजिस्ट्रेशन ऑफ बर्थ एंड डेथ अमेंडमेंट बिल पे आज यहाँ पारित किया गया है लोकसभा के सदन में, लेकिन विपक्ष के साथियों ने किसी ने भी इस बिल के चर्चा में भाग नहीं लिया। উন্নয়নে রাজ্য সরকারের মূল অঙ্গীকার বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 2 বছরে দক্ষিণ জেলায় প্রায় 406 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এই প্রকল্পগুলি জেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করার পাশাপাশি মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পূরণে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। 179 কোটি টাকারও বেশি ব্যয়ে দক্ষিণ জেলায় আজ 35টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তির বাজারে পিএমসি তেইকর্মা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, সারা দেশের মধ্যে ত্রিপুরা খুব সুনামের সাথে এগিয়ে চলেছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলফ্রু মগ, স্বপ্না মজুমদার প্রমুখ। দক্ষিণ জেলায় 14টি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র ও ডিসপেন্সারির আজ উদ্বোধন করা হয়েছে। লুদুনা টি গার্ডেন ভ্যাকেন্ট ল্যান্ডে সেখানে সেটা করবে। ফ্লাড প্রোটেকশন, ফ্লাড নিয়ে এখানে একটু আগে আমাকে দেওয়া হলো, এই ফ্লাড প্রোটেকশন ওয়ার্ক ইন বিলুনিয়াতে মোহরি রিভারে আমরা অলরেডি 70 কোটি টাকা আমরা দিয়েছি এবং এখন পর্যন্ত এই গত 2 বছর ধরে সেখানে কিন্তু মেজর কোনো সমস্যা হয়নি। আমরা দেখেছি কোনো সমস্যা হলে এই সরকার সমস্যার সমাধানের সরকার। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট শান্তির বাজারে ডিস্ট্রিক্ট হসপিটালে সেখানে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা ট্রমা কেয়ার সেন্টার আজকে এখানে করেছি, বিভিন্ন জেলায় জেলায় আমরা ট্রমা সেন্টার করছি, যেগুলো 1-2 বাকি আছে সেখানেও আমরা করব এবং কার্ডিয়াক কেয়ার সেন্টারও আমরা করব সব জায়গায়। যে সার্বিক যে উন্নয়ন সেটা কিন্তু আমরা সরকার শুধু করলে হবে না এবং সবাই মিলে আপনাদের আমাদের উপর আস্থা রাখতে হবে।
সরকারের উপর আস্থা রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আজকে শিক্ষাই হোক, স্বাস্থ্য, সড়ক, যোগাযোগ এবং পানীয় জল, বিদ্যুৎ, কৃষি, গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি এবং সামাজিক সুরক্ষার মতো প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। বন্ধুগণ, চিনি বরণের বাগै চিনি বাगै ত্রিপুরা হাসিनि बागै যেভাবে খাপুরমুই दङ ত্রিপুরা রাজ্যनो বিকশিত ত্রিপুরা সালমাनि बागै চিনি শ্রেষ্ঠ ত্রিপুরা সালমাनि बागै आबोनो सानो तेव चिनि सार आयुग्लक थं गाहाम गोरोंखै तेव सामुंखाय मानथं होनो आं ईश्वरनि थाने आं प्रार्थना खायो। রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ বিকেলে ঊনকোটি জেলা সফর করেন। তিনি প্রথমে কুমারঘাটের আশ্রমপল্লীস্থিত কেন্দ্রীয় সরকারের বন ও পরিবেশ মন্ত্রকের অর্থানুকূল্যে নির্মিত নগর বন তথা সিটি পার্কটি পরিদর্শন করেন। বনমন্ত্রী পরিবেশ রক্ষায় বকুল গাছের চারা রোপণ করেন। উপস্থিত ছিলেন বন দপ্তরের প্রধান মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, ত্রিপুরার নেচার ট্রেন্ড রিসোর্সের জেনারেল ম্যানেজার চমনলাল, জেলা বন আধিকারিক অভিজিৎ দে সহ দপ্তরের আধিকারিকরা। এদিকে বনমন্ত্রী আজ কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীন ধনবিলাসে 5 হেক্টর জমিতে রোপণ করা মৃত্তিঙ্গা বাঁশ বাগান পরিদর্শন করেন এবং যৌথ বনায়ন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন। তাছাড়া আম, কাঁঠাল, আগর বাগানও ঘুরে ঘুরে দেখেন। বন দপ্তরের তরফে ঊনকোটি জেলাতে গৃহীত সরকারি কর্মধারা বাস্তবায়ন ও চলমান প্রকল্প ও উদ্যোগের বিষয়ে বর্তমান স্থিতি দেখতে তার এই সফর বলে জানান বনমন্ত্রী। জনপ্রতিনিধিদের থেকে অনেক সময় আমরা অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে থাকি, সেগুলো সহ আমাদের পরিদর্শনের পর যেগুলো উঠে আসবে এগুলোকে নিয়ে আমরা একটা রুট ম্যাপ তৈরি করব। এই কুমারঘাট এলাকা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট লোকেশন। তো এই এলাকাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার কাজ কিন্তু বন দপ্তরের। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমার পৌরোহিত্যে আজ ধর্মনগরে জেলা স্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর জেলার জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দন, জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক জহুর চক্রবর্তী, ইসলাম উদ্দিন, শৈলেন্দ্র চন্দ্রনাথ প্রমুখ। বৈঠকে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে বিভিন্ন দপ্তর তাদের রূপরেখা ও পরিকল্পনা উপস্থাপন করেন বলে জানান মন্ত্রী শান্তনা চাকমা। আমাদের বিভিন্ন অনগোয়িং যে ডেভেলপমেন্টের কাজগুলো রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তো সর্বোপরি বিভিন্ন ডিপার্টমেন্টের বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। একটাই লক্ষ্য যে আমরা এই আমাদের যে উত্তর ত্রিপুরা জেলাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় সেই বিষয় নিয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজগুলো পেন্ডিং রয়েছে এবং আমরা তাদেরকে বলে দিয়েছি যাতে তাদের ডিউ টাইমে তাদের কাজগুলো কমপ্লিট করেন। বন মহোৎসব উপলক্ষে আজ গোমতী জেলার কাঁকড়াবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বন দপ্তরের উদ্যোগে এক পের মাকে নাম শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব, গাছ বাঁচিয়ে রাখার উপর গুরুত্ব দেন তিনি। অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার বন আধিকারিক দীপেন্দ্র জেবারিয়া সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। তোমার একটা দাবি থাকবে যে যে গাছগুলো লাগানো হবে সেগুলো যেন বড় করার দায়িত্ব যেন কেউ না কেউ নেয়। আমরা প্রতি বছর প্রচুর গাছ লাগাই, কিন্তু গাছ লাগালে অনেক সময় দেখা যায় সেই গাছগুলো সবগুলো গাছ বেড়ে ওঠে না। তো যে গাছগুলো লাগানো হবে সেগুলো যেন যেখানেই লাগানো হোক না কেন, যেরকম এখানে কাকরাবন স্কুলে লাগানো হচ্ছে, তো এখানে টিচাররা আছেন, হেডমিস্ট্রেস আছেন বা ওনার ছাত্রছাত্রীরাও আছেন, এটাকে বাড়িয়ে তোলার দায়িত্ব তাদের। এবং পুরো ত্রিপুরা রাজ্য জুড়ে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আপনারা সকলে জানেন, আমাদের পরিবেশকে আরো সবুজ, আরো নির্মল রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আরও 3টি অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার নতুন ইউনিট যুক্ত হল গোমতী জেলা হাসপাতালে। নতুন 3টি ইউনিটের সূচনা করে বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে এই পরিষেবাগুলো যুক্ত করা হয়েছে। আরও প্রায় 15 কোটি টাকা ব্যয়ে জেলা হাসপাতালের পাকা ভবন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এর আগে জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, জেলা শাসক রিঙ্কু লাথের, সিএমও ডাক্তার কমল রিয়াং সহ অন্যান্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলা শাসক রিঙ্কু লাথের হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। আমাদের এখানে 8 বেডেড কার্ডিয়াক কেয়ার ইউনিট, মানে আগে যেটা আমাদের শুধু জিবি এবং জিবিতে এবং আইজিএমে ছিল,
যে শুধুমাত্র যদি স্ট্রোকের রোগী হতো আমাদের এখান থেকে রেফার করতে হতো। তো এখন এখানে কিন্তু সেটা 8 বেড কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে। 8 জন পেশেন্ট এখানে সেবা শুশ্রূষা নেওয়া যাবে যারা স্ট্রোকের পরেও। তাহলে এরকম ভাবে আমাদের ধলাই প্রত্যেকটা জেলা হাসপাতালে এই ধরনের সেটআপ তৈরি করা হচ্ছে। मुख्य उद्देश्य यही है त्रिपुरा सरकार का भी, हम लोगों का भी, डिस्ट्रिक्ट हॉस्पिटल का भी, कि बेस्ट फैसिलिटी भी जो है डिस्ट्रिक्ट हॉस्पिटल हम लोग मिल सके। अभी रिसेंटली कुछ इनिशिएटिव भी लिए हैं। हमारा उद्देश्य ये है कि बेस्ट अफोर्डेबल केयर है वो सब लोगों को मिले, उसी की दिशा में हम लोग काम कर रहे हैं। ধলাই জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে আজ জেলা শাসকের কনফারেন্স হলে পিএম রাহাত সহ বেশ কিছু বিষয় নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক ভানুলাল ডিকা ডার্লাং, আমবাসা আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পিএম রাহাত প্রকল্পে কি কি সুযোগ সুবিধা রয়েছে সে বিষয়ে সকলকে সচেতন করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জেলা পরিবহন আধিকারিক প্রবীর দেববর্মা। অ্যাক্সিডেন্ট সংক্রান্ত যদি কোনো কেস হয় বা কোনো ঘটনা হয়, ওইখানে আমাদের অ্যাক্সিডেন্ট সংক্রান্ত কি কি বেনিফিট গভর্নমেন্ট দিয়ে থাকে, যেমন রাহাবির স্কিম বলুন, যে পিএম রাহাত, হিট অ্যান্ড রান, এইসব স্কিমের আন্ডারে কিন্তু ভিকটিমকে, দুর্ঘটনায় যে ভিকটিম রোগীকে কিন্তু ফ্রিতে চিকিৎসা করার, ক্যাশলেস ট্রানজাকশনের মাধ্যমে চিকিৎসা করার ব্যবস্থা থাকে, যাতে করে নিজের পকেট থেকে রোগীকে চিকিৎসার ব্যয় সংক্রান্ত যাতে বহন করতে না হয়। গুরু পূর্ণিমা উদযাপন উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলার ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গুরু, শিক্ষক ও আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতেই এই অনুষ্ঠানের আয়োজন। এই অনুষ্ঠানে তিনি গুরু শিষ্য পরম্পরার গুরুত্ব তুলে ধরেন। সমাজে নৈতিক মূল্যবোধ, শিক্ষা ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় গুরুর অবদান স্মরণ করেন তিনি। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা রজত কান্তি দাস সহ অন্যরা। অনুষ্ঠানে পদ্মশ্রী নরেশ চন্দ্র দেববর্মা, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ বিশ্বেশ্বর নন্দী, জগন্নাথজিও মন্দিরের মঠাধ্যক্ষ ভক্তিকমল বৈষ্ণব মহারাজ, ইস্কন আগরতলা মঠ রক্ষক শ্রীরাম গোবিন্দ দাসকে গুরু সম্মাননা প্রদান করা হয়। বর্তমান যুগেও আমরা গুরুর উপরে নির্ভর করতে হয়। সেটা প্রথমে আমাদের মা বাবা, তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা, তারপর আমরা যার কাছ থেকে যা কিছু শিখি সেগুলি। তাছাড়া আমাদের বিভিন্ন যে মঠ মন্দির আছে, সেখানে যে মহারাজরা আছে, তাদের কাছেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সেখানে আমরা শিখি। তো সেই জন্য আমরা বছরে অন্তত একটা দিন আমাদের গুরুস্থানীয় যারা আছে, আমাদিগকে যারা শিক্ষা দান করেন, আমাদিগকে যারা পথ চলার পথ প্রদর্শক হন, তাদের সেখানে স্মরণ করা, তাদেরকে সম্মান জানানো। ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের চেয়ারম্যান আইএএস অভিষেক সিং, সদস্য ডক্টর পল্লব কান্তি ঘোষাল এবং সদস্য সচিব ডক্টর আকিঞ্চন সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার কাছে আজ ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের রিপোর্ট তুলে দেন। রাজ্য সরকার গত 2025 সালের 7 জানুয়ারি ষষ্ঠ রাজ্য অর্থ কমিশন গঠন করে। কমিশনের প্রধান দায়িত্ব ছিল রাজ্যের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান এবং নগরস্থানীয় সংস্থাগুলির আর্থিক অবস্থা পর্যালোচনা করা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাথে ব্যাপক আলোচনার মাধ্যমে প্রতিবেদনটি প্রস্তুত করার জন্য কমিশনের আন্তরিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন। গণনা কর্মীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জনগণনা কার্যক্রমের রাজ্য অধিকর্তা রতন বিশ্বাস। তিনি জানান, আগামীকাল থেকে ত্রিপুরায় জনগণনা 2027-এর প্রথম পর্যায় হিসেবে গৃহ তালিকা প্রণয়ন ও গৃহ গণনা কার্যক্রম শুরু হবে। আগরতলায় জনগণনা দপ্তরের প্রধান কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে রতন বিশ্বাস জানান, আগামী 30 আগস্ট পর্যন্ত রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে গণনাকারীরা গৃহ তালিকাভুক্ত কাজ করবেন। এই পর্যায়ে বাড়িঘরের অবস্থা, পরিবারের উপলব্ধ সুযোগ সুবিধা এবং গৃহস্থালীর সম্পদ সংক্রান্ত মোট 33টি প্রশ্নের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তিনি আরও জানান, এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে আজ রাত 12টায় শেষ হচ্ছে স্বগণনা কার্যক্রম, যা গত 17 জুলাই শুরু হয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 50,000 পরিবার স্বগণনায় অংশ নিয়েছেন বলে জানান রতন বিশ্বাস। সাংবাদিক সম্মেলনে অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের অধিকর্তা দেবেন্দ্র রিয়াং সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। It's a very important day for the census 2027. The phase 1 activities আমাদের
ত্রিপুরাতে শুরু হবে আগামীকালকে, এবং দ্যাট উইল কন্টিনিউ আপ টু টিল 30th আগস্ট। এই 30 ডেজের ডিউরেশনে আগামীকালকে সেই গুরুত্বপূর্ণ দিন, যার মধ্যে দিয়ে আগামীকালকে আমাদের রাজ্যের সমস্ত জেলাতে, আগরতলা পৌর নিগম থেকে শুরু করে আরবান লোকাল বডি এরিয়া, রুরাল এরিয়া, সমস্ত এরিয়া, রাজ্যের সমস্ত জায়গাতে আমাদের সেন্সাসের যে ওয়ার্কার যারা আছে, দ্যাট ইজ কল্ড ইনোভারেটর অ্যান্ড সুপারভাইজাররা আগামীকালকে তারা বেরোবেন কাজের উদ্দেশ্যে সেন্সাসের উদ্দেশ্যে। এই 30 দিন তারা মানুষের বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় নির্দিষ্ট গাইডলাইনের মধ্যে দিয়ে তারা আগামীকালকের মধ্যে কাজ শুরু হবে। দ্যাট উইল ল্যান্ডেড অন 30th আগস্ট। গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি ও স্বনির্ভর করে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। সেই উদ্যোগের অংশ হিসেবে গোমতী জেলায় করইমুড়া গ্রাম পঞ্চায়েতে শুরু হয়েছে স্বসহায়ক দলের সদস্যদের জন্য 30 দিনের বিশেষ মাসের হস্তশিল্প ও ইউটিলিটি সামগ্রী তৈরির প্রশিক্ষণ শিবির। দেখুন একটি প্রতিবেদন। ত্রিপুরার অন্যতম প্রাকৃতিক সম্পদ বাঁশ। এই সম্পদকে জীবিকার সঙ্গে যুক্ত করতে টেপানিয়া ব্লকের করুইয়ামুড়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে শুরু হয়েছে 1 মাস ব্যাপী মাসের হস্তশিল্প ও ইউটিলিটি সামগ্রী তৈরির প্রশিক্ষণ কর্মসূচি। ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও সম্পর্ক সিএলএফ এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে বিভিন্ন স্বসহায়ক দলে 30 জন মহিলা হাতে কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণের মাধ্যমে বাঁশের বিভিন্ন ব্যবহারযোগ্য ও নান্দনিক সামগ্রী তৈরির কৌশল শেখানো হচ্ছে। গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ব্লকের ভিডিও অর্জুন চন্দ্র দেবনাথ। আমাদের এই 30 দিনের যে প্রশিক্ষণ কর্মশালা বিভিন্ন স্বসহায়ক দলকে নিয়ে, এখানে উদ্দেশ্য হলো মা বোনদের বিভিন্ন অর্থনৈতিক দিক দিয়ে স্বনির্ভর করার লক্ষ্যে, আত্মনির্ভর করার লক্ষ্যে এই কর্মশালা। এখানে বিভিন্ন হাতের তৈরি বাঁশ বেতের দ্বারা বিভিন্ন সামগ্রী, যেমন বিভিন্ন ফুলের ঝুড়ি, বিভিন্ন ওয়াল ক্যালেন্ডার, সাথে বিভিন্ন ধরনের এমন আইটেম কিছু আছে যেগুলি অ্যাওয়ার্ড দেওয়া যায়। তার সাথে সাথে বিভিন্ন বাঁশ বেতের তৈরি পাখা, এই বিভিন্ন ধরনের সামগ্রী উদ্দেশ্যে এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে অংশ নেয়া মহিলা সদস্যদের বক্তব্য, এই উদ্যোগ তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। নিজেরা বাঁশের সামগ্রী তৈরি করে বাজারজাত করার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থাও আরো শক্তিশালী করতে পারবেন বলে তাদের আশা। করইমুড়া জিপিতে আমরা 30 জন দিদি মিলে ব্যাম্বু ট্রেনিং করেছি। ব্যাম্বু ট্রেনিংয়ে আমরা অনেকগুলো প্রোডাক্ট তৈরি করেছি এবং ওই প্রোডাক্টগুলো দিয়ে আমরা একটা এনএফসি গঠন করব। ওই এনএফসিতে আমাদের ওই প্রোডাক্টগুলো বিক্রি হলে আমরা দিদিরা আরো স্বাবলম্বী হব এবং আমাদের নিজেদের একটা রোজগারের ব্যবস্থা হবে। উৎসাহের সহিত অনেক কাজ শিখেছি, হাতে হাতে হাত মিলিয়ে 30 জন দিদি মিলে, এবং যে আমাদের ট্রেনার দিদি এবং স্যার এসেছে, আমাদের হাতে ধরে কাজ শিখি। আমরা চাইবো যে দিদিরা অনেক কাজ করুক, যেন আরো টাকা ইনকাম করতে পারে। মাস্টার ট্রেনার উৎপল দাস জানান, প্রশিক্ষণে 10 থেকে 12 ধরনের বাঁশের হস্তশিল্প ও ব্যবহারযোগ্য সামগ্রী তৈরির কৌশল শেখানো হচ্ছে। অন্যদিকে ক্লাস্টার কোঅর্ডিনেটর সুস্মিতা ভৌমিক বলেন, স্বসহায়ক দলের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত থাকবে। প্রশিক্ষণের দিদিরা অনেক বাঁশ বেতের কাজে এগিয়ে গেছে, আগামী দিনে আরো এগিয়ে। এখন এখানে বর্তমানে কমসে কম 10 থেকে 15টা আইটেমে কাজ শিখেছি। দিদিরা যাতে আর্থিক দিক থেকে উন্নতি এবং স্বাবলম্বী হতে পারে, তার জন্য তাদেরকে ট্রেনিং করানো হয়। ওরা শিখেছে এবং সামনের দিনে আরো কাজ করে এগিয়ে যাবে। এই প্রশিক্ষণ পেয়ে 30 জন মহিলা তারা নতুন ভারত, আত্মনির্ভর ভারত এবং স্বাবলম্বীর পথে তারা নতুন দিশা তারা দেখছে, এবং আগামী দিনে তারা এই ধরনের জিনিস, বাঁশ বেতের নানা সামগ্রী জিনিস তারা তৈরি করে বিভিন্ন মেলা এবং বাজার তারা এগুলি বিক্রি করে তারা আর্থিকভাবে তারা স্বাবলম্বী হবেন। করইয়ামুড়া পঞ্চায়েত থেকে শ্যামসুন্দর দত্ত, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। সন্ত রবিদাসের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে সম্প্রীতি সংকল্প অভিযান পালন করছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে রাজ্যে অনুষ্ঠিত হবে মঙ্গল কলস যাত্রা। আজ রাজ্যে এসে পৌঁছেছে সেই পূর্ণ মঙ্গল কলস। আগরতলায় সেই পূর্ণ কলস পৌঁছলে বিমানবন্দরে তারা গ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। পরে পূর্ণ কলস নিয়ে এক শোভাযাত্রা আয়োজন করা হয়। সন্ত রবিদাসের আদর্শ ও ভাবধারাকে সামনে রেখেই দেশব্যাপী
ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের কর্মী সমর্থকরা বিভিন্ন মন্দির ও আধ্যাত্মিক স্থানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সন্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রতিটি জেলায় এই পূর্ণ কলস নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। রাজ্যের প্রাণী পালকদের জন্য প্রথমবারের মতো পশু বীমা প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। ভারত সরকারের ন্যাশনাল লাইভস্টক মিশন এবং ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রকল্প চালু হয়েছে। এক ভিডিও বার্তায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এ খবর জানান। দুর্ঘটনা বা বিশেষ রোগে প্রাণীর মৃত্যু হলে যাতে প্রাণী পালকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন না হন সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবার প্রাণীর জন্য ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি বা বীমার ব্যবস্থা শুরু হয়েছে। আমাদের রাজ্যের যে সমস্ত প্রাণী পালক আছেন, এমন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে বিশেষ রোগে আক্রান্ত হয়ে অনেক প্রাণী মারা যায়। এতে করে কৃষকরা বা প্রাণী পালকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই সমস্ত প্রাণী পালকদের কথা মাথায় রেখে এবং রাজ্যে নিরবিচ্ছিন্ন আমাদের যে চাহিদা আছে সেটা পূরণের লক্ষ্যে মাংস, ডিম এবং দুধের উৎপাদন বাড়ানোর জন্য আমরা যেভাবে অনেকগুলি উল্লেখযোগ্য প্রকল্পের মাধ্যমে কাজ করছি, তার সাথে সাথে এই প্রথমবার আমরা প্রাণীদের জন্য ইন্স্যুরেন্স চালু করেছি। প্রবীণ নাগরিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে আজ অটল বয় অভ্যুদয় যোজনায় এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সিপাহীজলা জেলা পরিষদের যৌথ উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামের লীলাবতী স্মৃতি কমিউনিটি হলে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচির সূচনা করেন জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত। প্রবীণ নাগরিকদের ভরণ পোষণ, সামাজিক ভাতা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে প্রবীণ নাগরিকরা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন বলে তিনি জানান। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ দপ্তরের জেলা আধিকারিক সঞ্জয় দে, বিশালগড়ের সিডিপিও প্রসেনজিৎ দেববর্মা প্রমুখ। যারা বয়স্ক নাগরিক আছে তাদেরকে এম্পাওয়ার করার জন্য, তাদেরকে আরো বেশি অ্যাওয়ার করার জন্য যে বিভিন্ন সরকারি স্কিম আছে সেখানে তারা আরো বেশি করে রোল কি করে প্লে করতে পারে। যারা বয়স্ক হয়ে গেছে তারা কিন্তু আমাদের অ্যাসেট, তারা বার্ডেন না সোসাইটি। সো তাদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি, তাদেরকে যদি বিভিন্ন স্কিম এবং সব কিছু সম্বন্ধে অ্যাওয়ার করতে পারি, তারা আমাদের কাছে বিশাল অ্যাসেট হতে পারে। কারণ তাদের এক্সপিরিয়েন্স, তাদের অভিজ্ঞতা এগুলি আমাদের অনেক কাজে লাগবে। আসামের শিবসাগরের প্রত্যন্ত বন্যা বিধ্বস্ত গ্রামগুলিতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিল ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেটেড স্টার্টআপের তৈরি উদ্ভাবনী বহনযোগ্য জল পরিশোধন প্রযুক্তি ইনস্টা ওয়াটার। ইনস্টা ওয়াটারের পেটেন্ট করা মোবাইল জল পরিশোধন ব্যবস্থা ব্যবহার করে দলটি স্থানীয়ভাবে উপলব্ধ জলের উৎস থেকে ঘটনাস্থলে বিশুদ্ধ পানীয় জল উৎপাদন করছে। ফলে দীর্ঘ দূরত্বে বোতলজাত জল পরিবহনের সমস্যা দূর করা সম্ভব হয়েছে। দুর্যোগের সময় যাতে কেউ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার লক্ষ্য বলে জানান ইনস্টা ওয়াটারের প্রতিষ্ঠাতা তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হরিজিৎ নাথ। এই সফল বাস্তবায়ন আবারও প্রমাণ করে শিক্ষা প্রতিষ্ঠানে বিকশিত দেশীয় উদ্ভাবনগুলি মানবিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দেশ জুড়ে দুর্যোগ সহনশীলতা শক্তিশালী করতে সক্ষম। ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সমাপ্ত হয়েছে সিপাহীজলা জেলার মেলাঘরের ভিরিম্বা কালী মন্দিরের 3 দিন ব্যাপী বাৎসরিক উৎসব ও মেলা। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের হাত ধরে এবছরের মেলা ও উৎসবের উদ্বোধন হয়। আজ মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে তার সমাপ্তি হয়। গতকাল রথে চড়ে ভিরিম্বা কালী মেলাঘরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। धरती और कॉस्मोस को कनेक्ट करने वाला एक पर्टिकुलर जगह होता है, वो सब जो है बराबर नहीं होता है, सब जो है बराबर नहीं होगा। ये मंदिर का विशेषता, इवन माता बड़ी का विशेषता क्या है ना, ये इक्वेटर बोला था ना, भूमध्य रेखा, जो भूमि का भूमध्य रेखा माना जाता है। ये भूमध्य का रेखा एबव में ये मंदिर सिचुएटेड है। ये माँ त्रिपुर सुंदरी और ये मंदिर एक ही लाइन में है, इक्वेटर के एबव में आ गया। और माँ कामाख्या देवी त्रिपुर सुंदरी के 90 डिग्री में, तो ये ऐसे जो इक्वेटर में जब आ जाता है ना, वो जागृत रहेगा। আমিও শুনেছি এখানে মনস্কামনা অনেক পূর্ণ হয়, আমারও মনস্কামনা, আমি এখানে এসেছি
উৎসব উপলক্ষে আমি প্রথমবার এসেছি, আর আমিও মনের প্রার্থনা আমি এখানে এসে জানিয়েছি, দেখা যাক কি হয়, ঠাকুর ভরসা। এখন আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পরবর্তী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। রাজ্যের 8 জেলার 2-1টি স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 71%। বিকেল 5:30 পর্যন্ত এমবিবি বিমানবন্দরের আশেপাশে বৃষ্টির পরিমাণ 17.6 মিলিমিটার। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। লোকসভায় ধ্বনি ভোটে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল পাস। দক্ষিণ জেলায় 35টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস মুখ্যমন্ত্রীর। শিল্প ও বাণিজ্য মন্ত্রীর পৌরোহিত্যে ধর্মনগরে জেলা স্তরের পর্যালোচনা বৈঠক। গোমতী জেলা হাসপাতালে যুক্ত হলো আরও 3টি নতুন ইউনিট। আগামীকাল থেকে শুরু হচ্ছে গৃহ গণনা। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।